সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে, এবং আজকেও একদম ইফতারের পরপরের এই সময়টা জানি যে একেবারেই মনে হয় যে ইফতারের পরপর শরীরটা একেবারেই ছেড়ে দিতে চায় এবং কোনো দিকেই মনোযোগ হয় না। তারপরও যারা লেডিস ক্লাবকে ভালোবাসেন এই সময়টা আড্ডা দেবো এক কাপ চা খেতে খেতে, তেমনটা আশা করাই যেতে পারে। চমৎকার একটা সময় কাটবে, একটা ঘন্টা আমরা আড্ডা দিতে চাই। আজকেও ঠিক সুন্দর একটা বিষয় আছে, যেমনটা আপনারাও সবসময় বলেন যে আজকের বিষয়টা ভীষণ সুন্দর। সেই জন্য আমাদেরও কাজটা থাকে যে প্রত্যেক দিনই একদিনের থেকে আরেকদিন বেশি সুন্দর এক একটা বিষয় ঠিক করে আড্ডাটা জমিয়ে তোলার একটা চেষ্টা। মানসিক আশ্রয় আজকের বিষয়, এবং মানসিক আশ্রয়ের জায়গাটা আসলে সবখান থেকে যেমন পাওয়াও যায় না, সবাইকে নিজের মানসিক আশ্রয়ের জায়গা ভাবাও যায় না। এটা আমার মনে হয় বেশ নির্বাচন করে একটা মানসিক আশ্রয়ের জায়গা তৈরি হয়, এবং আমরাও নির্ভরতার জায়গা হিসেবে তাকে চিহ্নিত করি বা নিজের জীবনে জায়গা দিই। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তিনজন ভীষণ চমৎকার মানুষ এসেছেন আমাদের সাথে। তারা কিন্তু তাদেরকে আপনারা কোনো না কোনোভাবে নানান কাজে দেখে থাকেন, কাউকে সোশ্যাল মিডিয়ায় দেখেন, কাউকে টেলিভিশনে দেখেন। এমনই তিনজন নারীকে এনেছি যারা নিজ নিজ জায়গায় চেষ্টা করে যাচ্ছেন এবং নিজের কাজে আলো ছড়িয়ে যাচ্ছেন। চলুন পরিচয় করিয়ে দিই। প্রথমেই তাজি সৈয়দা হোসেন আপু আছেন আমাদের সাথে। তিনি একজন মডেল এবং অভিনয় শিল্পী। তিনি এখন বর্তমানে বাংলাদেশে থাকছেন না, তবে সুদূর ওপার থেকে আমাদের এপারে এসেছেন এখন, এবং এখন কি ব্যস্ততা নিয়ে এসেছেন সেই সবকিছুই জানবো। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। তার পাশে আছে ফাতেমা দোয়া। তিনি একজন ব্র্যান্ড প্রমোটার, সোশ্যাল মিডিয়ায় তার আনাগোনা আছে, এবং ফাতেমা দোয়া অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ, এবং নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। তার পাশে আছেন আফসানা মিম। তিনি টেলিভিশনের সাথেও জড়িত আছেন, সাথে তিনি একজন ব্র্যান্ড প্রমোটারও। অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। অনেক অনেক থ্যাঙ্কস নেক্সাস টেলিভিশনকে আমাকে ইনভাইট করার জন্য। এই যে তিনজন চমৎকার মানুষের সাথে আপনার ছোট্ট করে পরিচয় হয়ে গেল, এবং তাদের সম্পর্কে আরো বড় করে তাদের জীবন সম্পর্কে জানাতেই চাই। এবং আমার কাছে মনে হয়েছে যে আপনারাও তাদের কাছ থেকে কিছু না কিছু জেনে, যেমনটা প্রতিদিনই আমরা কিছু না কিছু শিখি না, তো সেই আড্ডাটা আর একটু জমিয়ে তুলতে আপনাদের অংশগ্রহণও ভীষণ দরকারি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। পুরো 1 ঘন্টা চলবে আড্ডা। আপনারাও যত দ্রুত সম্ভব তত দ্রুত আইডি পাসওয়ার্ড ফলো করে জুমের আড্ডায় যুক্ত হয়ে যাবেন। তাজি আপু, আমি একটু জানতে চাই যে কবে আসা হলো এবং দেশ ছেড়ে কোন দেশে পাড়ি দিয়েছেন, সবকিছু একটু শুনি। আচ্ছা, আসা হচ্ছে বেশ কিছুদিন হয়ে গেছে, অলমোস্ট 2 মাস। দেশ ছেড়ে পাড়ি দিয়েছি অনেক আগে, ইটস বিন অলমোস্ট 14 ইয়ার্স। আমার কম্পিটিশন লাক্স চ্যানেলের সুপারস্টার থেকে বের হওয়ার পর আমি 3 বছর কাজ করেছিলাম, অ্যান্ড দেন আমি আসলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাই অ্যারাউন্ড 2011। তো তারপর থেকে মোটামুটি দেশে আসা যাওয়ার উপরই আছি। আসা যাওয়া বলতে আমি এভরি ইয়ার আসি, এভরি ইয়ারে আসার পরে সেই মিডিয়ার কাজটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আসলে আমি ট্রাই করি সেখানে ব্যালেন্স করতে আমার ফ্যামিলি লাইফ অ্যান্ড মিডিয়া লাইফ। এই তো। তাহলে কাজের প্রতি একটা ভীষণ ভালোবাসা আছে, কারণ এত দূর থেকে এসে শুধুমাত্র এই কটা কাজের জন্য এসে সময় দেওয়া, এটা আসলে অদ্ভুত ডেডিকেশন তো বটে। ডেফিনেটলি, বাট ইটস নট অ্যাবাউট ওয়ার্ক। ডেফিনেটলি আমার ফ্যামিলি এখানে আছে, সো আমি খুব হোমসিক, আমি ফ্যামিলি ওরিয়েন্টেড। আমার ফ্যামিলিতে অনেক আমার মা বাবা ভাই বোন সবাই সবার মাঝে আমি থাকতে খুব পছন্দ করি। সো আমি আসলে যেহেতু হোমসিক, দেশের বাইরে যে যাবে তারা বুঝবে যে এটা কেমন আইসোলেটেড ফিল হয়। তো ওইটার কারণেই বেসিক্যালি আসা। অ্যান্ড আসার পর যখন আমি ভালো প্রপোজাল পাই, আমি বলবো আমি প্রিভিলেজড এনাফ যে আমি অনেক ভালো কাজের অফার পাই, এবং তখন আসলে ওই যে থাকে না একটা হাঙ্গার থাকে তোমার। তো মিডিয়ার জায়গাটা বা আমার কাজের জায়গাটা সিম্পলি আমার একটা ক্ষুধা, যে আমার খুব পানি পিপাসা লেগেছে, এখন আমি যাবো অ্যান্ড আইল হ্যাভ সাম ওয়াটার। তো এই জিনিসটা আর কি। তো যখন আমি এখানে আসি, আমি অনেক লাকি এনাফ বলবো যে আমি ভালো কিছু কাজ বা প্রোডাকশনের সাথে আমি কাজ করি, এবং বিজি হয়ে যাই এটা নিয়ে আসলে। আর এই মুহূর্তে আসলে আমার ব্যস্ততা, আমার 3 কিডস, আই হ্যাভ 3 কিডস। তো অ্যাজ আ মাদার আসলে সব থেকে বেশি ব্যস্ত থাকা হয়। বাহ, তাহলে ফুল টাইম মাদার আর পার্ট টাইম মিডিয়াতেও সময় দেওয়া হচ্ছে? হ্যাঁ, ফুল টাইম মাদার। আমি ফুল টাইম জবও করি অস্ট্রেলিয়াতে। আমি এখন একটা ফ্যাশন কোম্পানিতে আছি অ্যাজ এ মার্কেটিং কোঅর্ডিনেটর। আমি সেখানে অনেক দিন ধরে কাজ করি। বাট এই মুহূর্তে যেহেতু আমার বাচ্চারা ছোট, সো আমি
চেষ্টা করি সব কিছুই পার্ট টাইম করার, বিকজ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ইউনো, যে মানসিক শান্তি দিয়ে কোনো একটা কাজ করা, আর এই বয়সের বাচ্চাদের সাথে আসলে টাইম স্পেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। সো আই হ্যাভ হার্ড, আমি জানি, দেখেছি যে ইউ হ্যাভ 3 বিউটিফুল কিডস এবং মাদার অফ 3 বিউটিফুল কিডস এন্ড সাথে ফুল টাইম জব এন্ড দেন মিডিয়ার এই কাজগুলোকেও চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা। ইটস আ ওয়ান্ডারফুল ব্যালেন্স দ্যাট ইউ হ্যাভ এন্ড উই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউ। একটু পরে চলে আসছি আরো কিছু শুনবো। ফাতিমা দোয়ার কাছে আসতে চাই, এবং তিনি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে কবে জার্নি শুরু করলেন সেটা একটু শুনতে চাই। আচ্ছা, আমার বেসিক্যালি এই জার্নিটা স্টার্ট হয় 3 বছর আগ থেকে। আমি একটা জায়গায় আমি বেসিক্যালি একটা কোম্পানির জন্য প্রমোশন করছিলাম, ওদের মার্কেটিং ডিপার্টমেন্টে। জাস্ট একটা পার্টিকুলার ব্র্যান্ড দিয়ে শুরু? একটা পার্টিকুলার ব্র্যান্ড দিয়ে শুরু। তো তখন হচ্ছে কি আমি যখন দেখছি যে না, আমাকে ওই ব্র্যান্ড থেকে কাজ করার পরে খুব সুন্দরভাবে আমার যারা ভিউয়ার আছেন খুব সুন্দরভাবে আমার কাজ অ্যাকসেপ্ট করছেন, অলসো সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন। তো আমি 2-3 বছর ওখানেই অলমোস্ট কাজ করেছি। কিছুদিন হলো আমার ফ্রেন্ড সার্কেলস যারা আছেন ওরা বলছেন যে তুমি তোমার কাজটা তুমি কেন একা পেজ খুলে নিজের জন্য করছো না, তুমি অন্য ব্র্যান্ডকে যখন প্রেজেন্ট করতে পারছো তুমি তো নিজেকেও রিপ্রেজেন্ট করতে পারো খুব সুন্দরভাবে। তখন আমার মনে হলো আসলে এখন আমি 3 বছর ধরে আমাকে মোটামুটি এখন অনেকেই চিনছে, সো আমি এবার আমার নিজের একটা পেজ নিয়ে কিছু করা উচিত। দেন আমি আমার একটা পেজ ওপেন করি এবং খুব কম সময়ে লাইক 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখলাম আমার খুব ভালো ফ্যান ফলোয়ার হয়ে যায়। আর তারপরে আমার মনে হলো ঠিক আছে, ওকে ফাইন, এখানে যেহেতু আমি সুন্দরভাবে করতে পারছি, এবার আমি জাস্ট আমার পেজ নিয়ে কাজ করব। নিজের পেজটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা। নিজের পেজটাকে এখন একদমই একটা প্ল্যাটফর্ম হিসেবে করেছি এবং ওখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করছি, অনেক ব্র্যান্ডের সাথে। 6 বছর বা 10 বছর পেছনে গেলে ব্র্যান্ড প্রমোটিং ক্যান বি আ প্রফেশন ফর ফুল টাইম। এটা আসলে অনেকেই ভাবতেন না, বরং ইদানিং এই যে আপনারা কাজ করছেন বিধায় আসলে মানুষ এটা নিয়ে পজিটিভলি ভাবছেন। এবং অনেক নারীরা যারা আসলে ভাবছিলেন যে আমি এখন বাইরে গিয়ে কাজ করতে পারছি না, তারাও কিন্তু এখন ঘরে নিজের জন্য একটা ওয়ার্ক প্লেস তৈরি করে নিতে পারছেন। এক্স্যাক্টলি। আর এখন এত বেশি ব্র্যান্ড প্রমোশনটা বেড়েছে, মানে আমার মনে হয় এখন প্রত্যেকটা ঘরে ঘরে এটা করছে। আর আমার মনে হয় এটা না ভালো একটা সাইড, কজ আমরা অনেকেই আছে অনেক বেশি ফ্যামিলিয়ার বা ফ্যামিলি থেকে জব অ্যাকসেপ্ট করে না বা বাইরে কোথাও কাজ করতে পারবে না, তারা এখন বাসায় বসে ইজিলি কিন্তু নিজের ব্র্যান্ড প্রমোশনটাকে প্রফেশন হিসেবে ক্রিয়েট করে ওনারা খুব সুন্দরভাবে আর্নিং করতে পারছে। সো আমার মনে হয় এটা খুব ভালো একটা গুড সাইড। বাহ, চমৎকার। আফসানা মিমের কাছে আসতে চাই এবং এসে জানতে চাই যে ব্র্যান্ড প্রমোটিং এর সাথে আছেন, সাথে টেলিভিশনের সাথেও সংযুক্ত থাকা হয়, তো আমি একটু দুটো জায়গা সম্পর্কে একটু শুনি, কোথায় কিভাবে যুক্ত থাকা। আচ্ছা, প্রথম থেকেই আমি টেলিভিশনের সাথেই আছি, মানে আমার শুরুটা হয়েছে হলো 2009 সালে মার্স অলরাউন্ডারের একটা কম্পিটিশন দিয়ে, সেখান থেকে আলহামদুলিল্লাহ শুরু। তারপর আমি গান করতাম, আমার গানের গুরু ছিলেন ফেরদৌসারা ম্যাম, ওনার হাত ধরে অ্যাকচুয়ালি চ্যানেলে কাজ করা, তারপর বিভিন্ন চ্যানেলে কাজ করা। তারপর হঠাৎ করে আব্বু বলল যে তুমি নিউজ প্রেজেন্টার হও। তখন আমি একটা কোর্স করে নিউজ প্রেজেন্টিংটা কমপ্লিট করলাম, তখনই আমার আব্বু মারা গেল। তো তখন আর জয়েন করা হয়নি। তো গত 2 বছর আগে আমার বিয়ের পর আমার ইনল যে বাবা বলছে যে তুমি একটু জয়েন করো, তুমি যেহেতু এত ভালো কিছু করতে পারো, আমি গান পারি, নাচ পারি, মানে সব কিছুই আলহামদুলিল্লাহ টুকটাক পারি। তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে নিউজ প্রেজেন্টিংটা করা। তো তারপর আমি বিভিন্ন আইপি চ্যানেলের সাথে কাজ করেছি, এমনি কয়েকটা বড় চ্যানেলের সাথে কাজ করেছি, কিন্তু তখন না মনের স্যাটিসফ্যাকশনটা পাচ্ছিলাম না, কারণ আমি হিজাব পড়ি। আচ্ছা, হ্যাঁ, আর আমি অনেক ছোটবেলা থেকেই হিজাব কন্টিনিউ করি। তো নিউজে অ্যাকচুয়ালি হিজাবটা আমাদের দেশে এখনো ওইরকম ভাবে অ্যাকসেপ্টেবল না। সেটা নিয়ে কি আপনি প্রবলেম ফেস করেছেন? ইয়েস, এক্স্যাক্টলি। আমি অনেক জায়গায় মানে কোথাও গেলে হিজাবটা ছাড়তে হবে, হিজাব পরে নিউজ পড়া যায় না। তারপরও এখন তো আমি দেখছি যে বেশ অনেকগুলো নিউজ চ্যানেলের হিজাব পরিহিতা নারীরাই করছেন। এখন এসেছে, কিন্তু আমি 2-3 বছর আগের যে কথাটা বলছি তখন এরকম ছিল না, এত ইজি গোয়িং ছিল না। ঠিক আছে, তো তারপর আমি ভাবলাম আচ্ছা কি করব, আমার আবার খুব এই টাইপের কাজ খুব ভালো লাগে, মানে সংস্কৃত মনা, আমার ফ্যামিলিও খুব সংস্কৃত মনা, কিন্তু আবার এদিক থেকে কনজারভেটিভ, মানে দুইটা নিয়ে আমি একটু প্যাচে পড়ে গেলাম। তারপর কি, মানে এটা একটা একটু ওয়াইল্ড কম্বিনেশন হয়ে যায় না, সেটা ব্যালেন্স করাটা একটু কঠিন। তো গান করতাম, গানের পাশাপাশি নিউজ প্রেজেন্টিং করতাম। এই যে এখন বাসায় কি করব ভাবতে ভাবতে বিয়ের পর ব্র্যান্ড প্রমোশনটা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আমি বেশি দিন হয়েছে শুরু করিনি, 8-9 মাস হয়, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার, সবাই আমাকে শুধু বলে তুমি অনেক ভালো কথা বলতে পারো, তুমি মানুষকে অনেক মোটিভেট করতে পারো। তো এর জন্য ভাবলাম যে যেহেতু আমার দ্বারা যদি কারো একটু উপকার হয়, কারো একটু ভালো হয়, কেননা নিজেকে এই সেক্টরে নিয়ে আসা, এই জন্যই কাজ করা।
বাহ, তাহলে মোটিভেশনাল স্পিকার হিসেবেও সামনে কি কোনোদিন দেখতে পাবো? ইনশাআল্লাহ, যেহেতু আমি ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। বাহ, থ্যাংক ইউ। চমৎকার। আরেকবার তাজি আপুর কাছে আসতে চাই এবং জানতে চাই আপু যে ছোটবেলা থেকেই কি আমি এই ব্যাপারটা আমার জানতে ইচ্ছে করে যে যারা মডেল এবং অভিনয় শিল্পী ছোটবেলায় কি আয়নার সামনে দাঁড়িয়ে নায়িকা হতে ইচ্ছে করতো কিনা কখনো? ও ফর শিওর। আমি আসলে হ্যাঁ একদম ছোটবেলা থেকে খুব সংস্কৃতি মনা, এবং হ্যাঁ ডেফিনেটলি আমি নিজেকে দেখতে খুব পছন্দ করতাম। আই ওয়াজ সেলফ অবসেসড। তো থাকে না যে ছোটবেলা থেকে তোমার একটা ড্রিম থাকে যে না, মানে সামহাও আমার মনে হতো যে না, মানে যখন আমি টিভি দেখতে বসতাম, আমি টিভিতে কারো অ্যাক্টিং দেখতাম বা কিছু হয়তো বা কেউ নাচ করছে, গান করছে, আমার মনে হতো আমি করছি, মানে আই এম দেয়ার। তো এই জিনিসটা আসলে জানি না বাই বর্ন হয়তো বা মানুষের মধ্যে থাকে যে আই নো হোয়াট আই অ্যাম। আমার মধ্যে আসলে তোমার মধ্যে তুমি যদি গান ভালো পারো অথবা তোমার মধ্যে যদি ওই ধরনের কনফিডেন্স গ্রো করে ছোটবেলা থেকে, তুমি কিন্তু বুঝবা যে না, দেয়ার আই শুড বি। তো এইরকম একটা ধারণা আসলে অনেক দিন ধরেই ছিল, ছোটবেলা থেকে ছিল। আই বিলং দেয়ার। হ্যাঁ, ইউ অলওয়েজ ফেল্ট যে আই বিলং দেয়ার? অলওয়েজ। এন্ড ওই যে বললাম যে I was a bit self-obsessed that time. We love seeing you too. মানে আমাদেরও আপনাকে দেখতে, আমি দেখছি যে একটা সুন্দর সুতি শাড়ি কি সুন্দর করে আপনি ক্যারি করেছেন, আমি আসার পরে শুধু এটাই দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাংলাদেশে আসার পরে প্রথম আমার শাড়ি পরা হয়েছে আজকে। সো তাহলে থ্যাঙ্কস টু লেডিস ক্লাব। থ্যাঙ্কস টু লেডিস ক্লাব, ডেফিনেটলি। হ্যাঁ, এবং আমি দেখেছি যে মানে কাজের ক্ষেত্রে যখন হলো গিয়ে পরিবারে একজন মা যখন নতুন করে মা হচ্ছেন, সাথে ইউ হ্যাভ more than one babies, like you have 3 babies. তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে how is it for you যখন মনে হয়েছে যে না, আমার এখন বাচ্চারা এসে গেছে আমার জীবনে, আমি কি কাজে কন্টিনিউ করতে পারবো কিনা, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের সময় ছিল কিনা কখনো? আসলে কি জানো, যে একটা মেয়ের জীবনে সব থেকে বড় মানে ট্রানজিশন পিরিয়ড যেটা যায়, সেটা একটা মা হবার পরই বোঝা যায় যে থাকে না একটা বড় ব্রেক। ওই যে বললা আমাদের আজকে টপিক হচ্ছে মানসিক আশ্রয়। তো ওই সময়টা আসলে একটা মেয়ে মা হবার পরই বুঝতে পারে সে কতটা স্ট্রং, আবার এটাও বুঝতে পারে সে কতটা উইক, অ্যান্ড শি নিডস সাপোর্ট। তো ওই সাপোর্টটা আসলে কি আমি মনে করি যে একটা মেয়ে যখন মা হয়ে যায়, তার মধ্যে এক্সট্রিম লেভেলের ভালো লাগা কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে, অ্যাট দ্য সেম টাইম মানসিকভাবে অনেক বিকারগ্রস্ত থাকে একটা মা। তো আমাকে যেমন প্রশ্ন করলে যে 3টা বাচ্চা নিয়ে আমি কিভাবে কি এতগুলো কাজ একসাথে করি, আমার মনে হয় কেউই, আমি বলবো না আমি সুপার ওমেন, এটা ঠিক না। আসলে এটা আসলে সম্পূর্ণ আমি মনে করি যে টিম ওয়ার্ক। ধরো একটা মেয়ে মা হওয়ার পরে টিম ওয়ার্ক বলতে আমি এটা বোঝাচ্ছি যে তার ফ্যামিলির সাপোর্টটা, যেমন আজকে আমি এখানে এসে কাজ করছি হোয়াট এভার, এটার পিছনে ডেফিনেটলি সব থেকে বড় সাপোর্ট আমার হাজব্যান্ডের, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, আরও আশেপাশের মানুষ আছে, আমার ফ্রেন্ডসরা আছে যারা আমাকে সবসময় ইন্সপায়ার করে করতে। তো এইটা সম্পূর্ণ একটা টিম ওয়ার্ক। সম্পূর্ণ একা এটা কেউ করতে পারে না। আমার যেটা সম্পূর্ণ মনে হয় যে এর পিছনে কিছু মানুষের সাপোর্ট থাকাটা ইম্পর্টেন্ট। সো আমি ওইটাই মনে করি যে আমি যখন করি কোনো কিছু খুব চেক অ্যান্ড ব্যালেন্স করে করি, অ্যান্ড ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে না, আমি আমার হয়তো বা কোনো কাজের প্রতি এক্সট্রিম লেভেলের ভালো লাগা আছে, আমি সেটাকে চুজ করে আমি আর এক দিকটা ভুলে যাচ্ছি, এটাতে আসলে আমি বিশ্বাস করি না। আমার কাছে আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব ইন এভরি সাইড। তারপরে সেখানে যদি সাপোর্ট দরকার হয় আমি সেই সাপোর্টটা খুঁজে নেওয়ার চেষ্টা করব, বাট এটা আসলে এরকম না যে আমি সুপার ওম্যান। হ্যাঁ, এবং মাদারহুড নিয়ে যখন একটা কথা আসে সেটা হলো যে বলে তুমি এটা ঠিক করে করছো না, ওটা ঠিক করে হচ্ছে না, বা তুমি হয়তো এটা হতে পারছো না, বাট আমারও মনে হয় যে ইটস লাইক ক্রুয়েল টু দ্য মাদার। ডেফিনেটলি এটা অনেকে আসলে কি অনেক মেয়েরা এটা আমার কাছে, আমি তাদেরকে অ্যাডভাইস করবো যে এইটা নিয়ে না ভেবে যে কে আমার সম্পর্কে কি ভাবছে, আমি একটা ভালো মা হতে পারছি কিনা, আমি এটা করছি না, আমি এটা অবহেলা করছি, ট্রাই টু বি দ্য বেস্ট মাদার টু ইয়োর কিডস, দ্যাটস অল। আমি মনে করি যে আমি আমার বাচ্চাদের কাছে কি বেস্ট মাদার, আমি এই প্রশ্নটা নিজেকে করি সবসময়, বিকজ আমার 3 কিডস, এবং এটা আসলে আমার জন্য লাস্ট 3 ইয়ার্স ওয়াজ লাইক এ রোলার কোস্টার জার্নি। কারণ আমার একটা বাচ্চা 2 বছর, আর একজন 1 বছর, এবং আমার বড় মেয়েটা হচ্ছে 10 বছর। সো দেয়ার ওয়াজ এ বিগ গ্যাপ। অ্যাট দ্য সেম টাইম খুব চটজলদি 2টা পরপর হওয়াতে আমারও অনেক মানসিক হেলথের উপর এফেক্ট পড়েছিল। সব কিছু খুব সামলে ওঠা এত সহজ ছিল না আমার জন্য। কিন্তু ওই যে বললাম যে কিছু মানুষ অলওয়েজ বি দেয়ার, যে ক্ষেত্রে আমি বলবো আমার মায়ের এক্সট্রিম লেভেলের ভূমিকা আছে সেখানে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ি ফ্যামিলির মানুষজন, সে কারণে আসলে আমার ওই শক্তিটা পাই যে না ওকে, যে হ্যাঁ এই জিনিসটা আমি পারবো করতে।
তো একটা মায়ের কাছে আসলে আমি জানি আমাদের সমাজে এরকম অনেকেই হয় যে মাকে অনেক সময় অনেক কিছুর জন্য দোষারোপ করা হয়, বা তুমি একটা ভালো মা না, অথবা তুমি এটা অবহেলা করছো, বা বাচ্চা একটা ওয়ার্কিং ওম্যানও যদি কাজে যাচ্ছে তাকে নিয়েও দোষারোপ করা হয়, কেউ যদি বাসায় বসে থাকে সেটা নিয়েও দোষারোপ করা হয়। আরেকটু আসবো এই বিষয়ে, একটা বিরতির সময় হয়ে গেছে, এসে আরো কথা বলছি অবশ্যই। বিরতির এই সময়টুকুতেই আপনারা যুক্ত হয়ে যেতে পারেন জুমেরও আড্ডায়। নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। এমন একটা সময় প্রত্যেক নারীর জীবনেই আসে, এবং আমি বলতে চাই নারীর পুরুষ নির্বিশেষে নয়, বরং প্রত্যেকটা মানুষের জীবনেই আসে যে সময়টা মনে হয় যে না, হয়তো জীবন থেমে যাবে বা এখান থেকে এগোনোর আর কোনো পথ নেই। ঠিক সেই সময় যদি একটা সঠিক মানুষ সঠিকভাবে মানসিক আশ্রয় দিতে পারে, সেই মানুষটা কিন্তু একেবারে বসে যাওয়া থেকে উঠে দাঁড়াতে পারে এবং তার জীবন এগিয়েও নিয়ে যাওয়া সম্ভব। এমন একটা স্টেজে যেহেতু আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় এসেছি, এবং আমি নিজের জীবন থেকেও যদি বলি যে আমার মনে হয়েছে যে এমন একটা সময় গেছে যে সময় আমারও মনে হচ্ছিল যে না, আই কান্ট ডু দিস এনিমোর। আমার কিন্তু পরিবারে আমার মা কিন্তু আমাকে সে যখন দু চারটা ঠিকঠাক শব্দ বলেছেন তখনই মনে হয়েছে না না, আই ক্যান ডু দিস। তো সেই সঠিক মানসিক আশ্রয়টা পাওয়া কতখানি জরুরি, এবং সঠিক মানসিক আশ্রয় দিতে পারাটা কত বেশি ভাগ্যের ব্যাপার, সবকিছু নিয়ে আসলে কথা হচ্ছে। আপনাদেরকেও চাই আমাদের এই আড্ডায়, আপনাদেরকে ছাড়া একেবারেই আড্ডা অসম্পূর্ণ। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে আড্ডা দিতে। আমাদের এই আয়োজন দেখা যাচ্ছে আপনার টেলিভিশনে অবশ্যই, এবং সাথে আমাদের নেক্সাস লাইফস্টাইল ফেসবুক পেজে, এবং সাথে আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেল হলো নেক্সাস টেলিভিশন, সেটাও জানিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আমি তাজি আপুর কাছে তার লাইফের ব্যালেন্স সম্পর্কে শুনছিলাম, এবং বাচ্চাদের এই টপিকটা চলেও আসে, তা আমি একটু ওয়েপন নিয়ে শুনবো, তার আগে তাদের লাইফের ব্যালেন্সটা একটু শুনে নেই। হ্যাঁ, আমি ফাতিমা দোয়ার কাছে আসতে চাই, এবং কোনো প্রতিবন্ধকতা যে সময় মনে হচ্ছে না আমারও একটু মানসিক আশ্রয় দরকার, বা কেউ একজন দিয়েছেন একদম সঠিক সময় সঠিক মানসিক আশ্রয়। অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা আপু, সেটা হচ্ছে যে আমাদের দিন শেষে না আমাদের পরিবারই মানসিক আশ্রয়ের জন্য পারফেক্ট। কারণ আপনি এমন অনেক আছে, বন্ধু বান্ধব আছে, আপনার প্রিয় মানুষ থাকতে পারে, বা আপনার খুব ক্লোজ কেউ একজন থাকতে পারে, দিন শেষে দেখবেন ওরা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে হার্ট করছেন। শুধুমাত্র বাবা মাই একটা জায়গা যেখানে আপনি কোনো রকম কমপ্লেইন ছাড়া, কোনো রকম কিছু ছাড়া একটা সুন্দরভাবে মানসিক আশ্রয় পাবেন ওদের কাছে, এবং সব সময় যারা আপনাকে সব কিছুতে অনেক বেশি ইন্সপায়ার করবে বা আপনার মানসিক ব্যাপারটা একমাত্র তারাই বুঝতে পারবে। যেমন আমার আম্মু, আমার বাসায় যখন আমি কোনো কিছু নিয়ে আপসেট থাকি, একমাত্র আমি দেখেছি যে আমার আম্মুই আমাকে দেখলে মানে বলে যে কি হয়েছে, তোমার কোনো প্রবলেম হয়েছে কিনা, তোমার মুখ খারাপ কেন, মন খারাপ কেন। তো দিন শেষে আমি এটা রিয়েলাইজ করেছি শুধুমাত্র বাবা মাই আছেন যারা সন্তানদের দেখলে বা প্রপারলি একটা মানসিক আশ্রয়ের জন্য আপনি দিন শেষে ওদের কাছে একটা জায়গা পাবেন। সো আমার কাছে মনে হয় যে বাবা মাই সবার আগে এই জায়গাটা থাকা উচিত মানসিক আশ্রয়ের জন্য। আচ্ছা, আর কোনো মানসিক আশ্রয়ের জায়গা আপাতত নেই, তাই তো আমরা জানলাম, তাই কাইন্ড অফ বলা যায়। তাহলে আমরা এটাও জানলাম যে ফাতেমা ইজ সিঙ্গেল, তাই তো? ওটা না বলি। আচ্ছা ঠিক আছে, আমি আবার হলো এইসব বিষয় নিয়ে বেশি ঘাটাই না, এই জন্য আমি চলে গেলাম আফসানা মিমের কাছে আসতে চাই এবং জানতে চাই ওই যে প্রতিবন্ধকতার বিষয়টা বা জীবন আসলে যে কোনো কাজের ক্ষেত্রে আমি জানি যে আমাদের দেশ এমন একটা সামাজিক অবস্থানে রয়েছে যে সময় নারীদের নানান জায়গায় কাজ করতে গেলে এখনো একটা জায়গা আছে, কিছু শ্রেণীর মানুষ আছে যারা কিনা একটা কঠিন তর সময় তৈরি করেন নারীর জন্য। তো সেটা একটু শুনতে চাই যে এমন কোনো সিচুয়েশন ছিল কিনা। হ্যাঁ, অবশ্যই ছিল, কারণ হুট করে মিডিয়াতে এসে কাজ করা, এটা আমার ফ্যামিলিতে যেমন বাবা মা ছাড়া যারা বাইরের আত্মীয় স্বজন ছিল তারা এটাকে ভালোভাবে নেয়নি যে মেয়ে কেন মিডিয়ায় কাজ করবে। বাট মিডিয়া তো খারাপ না, না ঠিক আছে, যখন একটা মানুষ কাছে থেকে একটা জিনিস দেখে আসে তখন সে বুঝতে পারে জায়গাটা কীরকম। তো দূর থেকে দেখতে অনেক জিনিস সুন্দর লাগে, অনেক জিনিস খারাপও লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আগে বুঝতে হবে। আর এখন কিন্তু মেয়েরা অনেক এগিয়ে গেছে, বর্তমান লাইফে মেয়েরা নিজেদের একটা জায়গা তৈরি করেছে, নিজেদের সিকিউরিটি দেওয়ারও সেই অ্যাবিলিটি আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশে অনেক ঘটনা ঘটে, সেগুলো এক্সেপশনাল, কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু এখন মনে মনে অনেক শক্তিশালী। হ্যাঁ, আর পরিবার থেকে এই শক্তিটা আসে, জীবন সঙ্গীর কাছ থেকে এই শক্তিটা আসে। এই যে আমি কাজ করছি, এমন একটা টাইম ছিল লাইফে যে হুট করে বাবা মরে যাওয়াতে ফ্যামিলিতে খুব একটা নাই শূন্যতা ছিল। ওই সময় আমার জীবনসঙ্গী আমার হাতটা এসে ধরেছে, তখন আমার মনে হয়েছে যে না, আমি এখন নতুন করে বেঁচে থাকার একটা আশ্রয় পেয়েছি। কারণ
মেয়েরা এমনিতেই একটু বাবা ভক্ত, হুট করে বাবার চলে যাওয়াটা, অ্যাবসেন্টটা একটা আরেকটা প্রিয় মানুষ বা জীবনসঙ্গী এসে যখন নিয়ে নেয় তখন কিন্তু মেয়েটার লাইফটা অনেক সুন্দর হয়ে যায়। আর এটা অবশ্যই এক্স্যাক্টলি পরিবারে বাবা মা তো অবশ্যই একটা মানসিক আশ্রয়, কিন্তু আমি তারপর বলবো যে জীবন সঙ্গীর যেই বিষয়টা সে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্সন, কারণ জীবন সঙ্গীর সাপোর্ট ছাড়া একটা জায়গায় আগানোও যায় না। এই যে আমি এখানে এসেছি, ঠিক আছে, অবশ্যই আমার জীবন সঙ্গী আমাকে দেখছে যে আমি এখানে নেক্সাস লেডিস ক্লাবে বসে গল্প করছি, তার পারমিশন ছাড়া বা তার সাপোর্ট ছাড়া কিন্তু আমার এখানে আসাটা পসিবল ছিল না। না একেবারে সাপোর্ট তো ডেফিনেটলি দরকার, এবং জীবন সঙ্গে নির্বাচন কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও বলে দিলেন। ফাতিমা শিখে নেন ব্যাপারটা অবশ্যই। এবং তাজি আপুর কাছে আসতে চাই এবং জানতে চাই যে মিডিয়ার এই সেক্টরে যখন কাজ করতে হয় তখন আমি জানি যে সব সেক্টরেই ভালো খারাপ মিলিয়ে আছে, কিন্তু মিডিয়ার ব্যাপারটাই বেশি চোখে আসে, কারণ আপনাদের জীবনটা বেশ পাবলিক লাইফ এটা বলা যায়, তাই না? তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় আপনি কাজ করতে গিয়ে সবসময় কি সেফ ফিল করেছেন এবং নিজের জায়গাটা তৈরি করতে কোনো মানসিক আশ্রয়ের প্রয়োজন হয়েছে কিনা? টু বি অনেস্ট, যে ও যে কথাটা বললো যে মিডিয়াটাকে দূর থেকে আসলে অনেকেই মানে আমাদের যে নর্মাল মানে সমাজের যে নোশন, যে ধারণাটা, এটা আসলে স্টেরিওটাইপ কিছুটা বলবো, বাট এখন আসলে অনেক বেশি। যখন আমিও লাক্সের কম্পিটিশনে ছিলাম তখন আমার ফ্যামিলি থেকেও আমি অনেক বাধা পেয়েছি, আমার ফ্যামিলি থেকেও অনেক। কারণ এক্ষেত্রে না আমি প্যারেন্টসকে অথবা ফ্যামিলিকেও দোষারোপ করবো না, বিকজ যুগ যুগ ধরে যেটা চিন্তাধারা হয়ে এসছে যে ও যেটা বললো যে ভালো খারাপ সব কিছুতেই থাকে, বাট মিডিয়া ইটস এক্সপোজিং ইউর, সো ইটস এক্সপোজিং। যখন এই তোমাকে এক্সপোজ করছো, তোমার সব কিছুই মিডিয়ার সামনে কিন্তু আসছে, দ্যাটস ওয়াই এটা মানুষের কাছে বেশি রিচ করছে জিনিসটা। তো আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি মনে করি মিডিয়াতে আমি অলমোস্ট 12 ইয়ার্স কাজ করছি, তো বাট হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে থাকতে গেলে আমার মনে হয় যে ইটস টোটালি আপ টু ইউ অ্যাজ আ পার্সন, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, যে তুমি কিভাবে সব সিচুয়েশন হ্যান্ডেল করছো। আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই, টু বি অনেস্ট। আর এখন যে এই ধারণাটা, এই সমাজের এই ধারণাটা, এটা আসলে নিয়ে এটা কন্ট্রোভার্সিয়াল, এটা আসলে চেঞ্জ করারও কিছু নাই, বিকজ যে যার অবস্থানে সেই অবস্থান থেকে সেভাবেই চিন্তা করবে, এবং সবাই কিন্তু ঠিক ইন এ সেন্স। এবং ব্যক্তি বিশেষে, জায়গা বিশেষে, ক্ষেত্র বিশেষে নানান পরিস্থিতি হতেই পারে, এবং সেটা শুধু মিডিয়ার ক্ষেত্রেই নয়, বরং পুরো পৃথিবীতে সেটা হচ্ছে, নানান কর্মক্ষেত্রে সেটা হচ্ছে। তুমি দেখো যে ধরো যে মিডিয়াতে যখন একটা মানুষের বিয়ে ভাঙছে, সংসার ভাঙছে, এবং তারা যখন একটার পর একটা বিয়ে হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক একদম তোলপাড় নিউজ হচ্ছে, কিন্তু সেই রকম বিয়ে কি বাস্তবে অন্যান্য মিডিয়ার বাইরের মানুষদের ভাঙছে না? তারা কি কেউ দুই একটা বেশি বিয়ে করছে না? করছে কিন্তু, বাট এটা কি হচ্ছে, এটা একটা এক্সপোজিং এর জায়গা, যে এখানে এক্সপোজ হচ্ছে মানুষ বেশি। তো মিডিয়ার সম্পর্কে যে ধারণাটা, আমি বলবো যে এই ধারণাটা আসলে অনেক যুগ যুগ ধরে চলে আসছে, যে আমাদের সমাজের ক্ষেত্রে, আমাদের মা বাবার ক্ষেত্রে, আমার মা বাবা যদি সেভাবে ধারণা করেন যে মিডিয়া প্লেসটা খারাপ, বা থাকে না মেয়েরা ওই যেমন ও ফেস করছে, বলছে যে মিডিয়া মানেই খারাপ, এই ধারণাটা তুমি অল অন এ সাডেন চেঞ্জ করতে পারবা না। কিন্তু যারা কাজ করছে, যেমন আমি কাজ করেছি, আমি মনে করি ইটস টোটালি আপ টু ইউ, যে তুমি নিজের প্লেসটা ধরে রাখা, তোমার নিজের চিন্তাধারা, তোমার কমন সেন্স ইউজ করে মিডিয়াতে চলা, এবং সেটা সব ক্ষেত্রে, নট অনলি মিডিয়া, এটা কর্পোরেটের ক্ষেত্রে, কর্পোরেটের জবের ক্ষেত্রে বলো, ফ্যামিলিতে তুমি কার সাথে কথা বলবা, কাকে তুমি তোমার লাইফে রাখবা, সোশ্যাল মিডিয়াতে তুমি কাকে রাখবা না, এভরিথিং ইটস ডিপেন্ড অন ইউ। আসলে সত্যিকারই ডেফিনেটলি আরেকটা বিরতির সময় হয়ে গেছে, তো আমরা ফিরে এসে জুমের আড্ডাতেও আসবো, এবং আমাদের যে 3 জন বন্ধু আজকে স্টুডিওতে আছেন তাদের জীবন সম্পর্কে, তাদের বর্তমান অবস্থান সম্পর্কে সবকিছুই আরো কিছু শুনবো অবশ্যই। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে। ছোট্ট একটা বিরতির পর আবার যখন চলে আসলাম, তখন আপনাকে আরও একবার স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। 3 জন বন্ধু তো আছেন, আর আপনারাও বা এখন কোনো রকম কোনো অপেক্ষাই করবেন না। শেষ দিকে যখন অনেক মানুষ একসাথে যুক্ত হয়ে যান, তখন আমারও বেশ একটু হতচকিত একটা অবস্থা হয়ে যায়। তখন দেখা যায় যে সবার কাছ থেকে শুনতে পারি না, মনটা খারাপ করে বাড়ি যায়, এরকম একটা সময়। স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে আমাদের জুমের আড্ডায়
তৎক্ষণাৎভাবে চলে আসতে পারেন। এসে একটু জানতে চাই তাজিয়াপুর কাছে যে একদমই অল্প সময় নিয়ে দেশে আসা এবং এই স্কেডিউলটা নিয়ে আমরা অফেয়ারও গল্প করছিলাম যে খুব ছোট্ট একটা স্কেডিউলে অনেকগুলো কাজ নামাতে হয়, সামনে ঈদেরও কিছু আছে, সামনে কিছু কাজ রেখে যাবেন যেটা পরবর্তী সময় আমরা দেখব, তো কি কি কাজ এখন হাতে আছে? আমি জাস্ট রিসেন্টলি একটা ওয়েব সিরিজের ফিনিশ করলাম কাজ, সেটা তোমার আলফায়ের প্রোডাকশন, ডিরেকশন দিচ্ছে ভিকি জাহেদ, আর এটা হচ্ছে হইচইয়ে যাচ্ছে, হইচই প্ল্যাটফর্মের জন্য। আর এছাড়া আসলে আমার এত অল্প সময়ে আমি ট্রাই করি যে টিভিসিগুলো বেশি করার, বাট এইবার সেইভাবে টিভিসিও করা হয় না, কারণ ওয়েব সিরিজের কাজ একটু লং হয়, সো আমাকে ওইটাতে বেশি টাইম দিতে হচ্ছে। খুবই এনগেজিং, এবং ভিকি জাহেদ ভাইয়ের কাজের স্টাইল আমরা যেটা দেখেছি, হি ডাজ ইট ডিফারেন্টলি, তার ক্যারেক্টারের ডেপথ এবং ক্যারেক্টারের ডিটেইল তার কাছে খুব ইম্পর্টেন্ট। তো হাউ ওয়াজ ওয়ার্কিং উইথ হিম? গ্রেট, হি ইজ আ ভেরি like calm person, আমি বলবো যে I had very good experience working with him. First time কাজ করলাম আমি ওর সাথে, and definitely it was a great experience because আমি আসলে কাজের ক্ষেত্রে যেটা হয় যে ওই জিনিসটা যে ডিরেকশন দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে আর্টিস্টদের মধ্যে থেকে কতটুকু অভিনয় বের করে নিয়ে আসা হচ্ছে, অ্যান্ড এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিস্টের জন্য যে দ্য কমফোর্ট জোন তারা ক্রিয়েট করে, ডিরেক্টর বা সেই যেখানে কাজ করছে সেই কমফোর্ট জোনটা যখন পায় একজন আর্টিস্ট, এটা কিন্তু এমনি আসে, ইউ ক্যান পারফর্ম ইউর বেস্ট। তো হ্যাঁ, তার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। তো এটার কাজ তো আমি আসলে এটা দেখে যেতে পারবো না, বিকজ ইটস রিলিজিং, কুরবানি ঈদে মনে হয় রিলিজ হবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আর এছাড়া আরও কিছু টিভিসির কথাবার্তা হচ্ছে, বাট আমার হাতের টাইম একেবারেই কম, আমাকে চলে যেতে হবে ঈদের পরই। সো এই অল্প সময় এভাবেই ম্যানেজ করি, আর ব্যালেন্স করতে হয় আসলে, কারণ ফ্যামিলির মানুষরাও রাগ করে, বিকজ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারছি না অনেক সময়, আশা করে থাকে যে সবার সাথে একটু সময় কাটানো হবে। তো ওই যে ভালোবাসার জায়গা দুইটাই, সো আমি আসলে কোনোটাই ছাড়তে পারি না, তো ওইভাবে করে আসলে ব্যালেন্স করে চলতে হয়, কাজের ক্ষেত্রে হোক, ফ্যামিলির টাইমের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই। আচ্ছা, বাহ। তো সেই ক্ষেত্রে এখন যদি ইদানিংকার ঈদের কথা যেহেতু চলে আসলো, দুজন ব্র্যান্ড প্রমোটার সাথে আছে এবং তারা জানে এখন কি কি ট্রেন্ড চলছে, তাই না? ঈদের আয়োজন শুরু হয়ে গেছে এবং ইতোমধ্যে ঈদের সাজগোজ নিয়ে ভাবনা চলে এসেছে। চলে আসতে চাই ফাতেমার কাছে এবং তার কাছে এসে জানতে চাই যে এবারকার ঈদে আসলে নিজে কোন দিকে ফোকাস করেছেন, কেনাকাটা কি ভেবে মাথায় রেখে করা হয়েছে? আচ্ছা, এখনকার ট্রেন্ড আমার মনে হয় পাকিস্তানের দিকে সবাই খুব বেশি ঝুঁকে পড়ছে, পাকিস্তানি কাপড় চলছে। হ্যাঁ, আর আমার নিজেরও ওদের পাকিস্তানিদের ওদের সাজগোজ, ওদের ড্রেস আপ আমার নিজেরও খুব পছন্দ। তো আমার অলরেডি শপিং ডান, অনলাইনেই করা হয়েছে, যেহেতু সময় পাচ্ছি না এখন, যেহেতু ঈদের সময় অনেক বেশি লাইভ সেশনগুলো থাকছে, মার্কেটে গিয়ে আগের মতন ওভাবে কেনাকাটা এখন একদমই হয় না। অনলাইনে অর্ডার করা হয়েছে, একটা শাড়ি কিনেছি, কয়েকটা পাকিস্তানি ড্রেসেস কেনা হয়েছে, আর অনলাইনে তো এখন পাকিস্তানি জামাই চলছে, সো ইয়া এগুলো কেনা হয়েছে। পাকিস্তানি জামা চলছে, আমি জামাই শুনলাম, তো আমি জানি না, ফাতেমার সাথে কথা বলতে গেলেই আমি বারবার এগুলোই শোনা যাচ্ছে। ঠিক আছে, আমাদের জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন, সেখানে একটু যেতে চাই। নাহিদা নেলি আপু আছেন, তারপরে আমি দেখতে পাচ্ছি যে নতুন একজন আপনি এসেছেন। আপনার ক্যামেরাটা কিভাবে ধরতে হবে জানেন? বাকিদের মতো এভাবেই যে আড়াআড়ি করে সুন্দর করে বাকিদের মতো সেট করে নেবেন। যিনি নতুন যুক্ত হয়েছেন আজকে তিনি, এবং সাথে আমাদের সুরমা আপু আছেন, আমাদের ফাহিমা আপু যুক্ত হয়েছেন, এবং যেই ডক্টর যুক্ত হয়েছেন সেই ডক্টরের ক্যামেরা দিয়ে যদি কোনো নারী বন্ধু না আসেন তাকে কেটে দিতে হবে, সেটাও জানিয়ে দিলাম। ডক্টর সাইম হোসেন ইজ মাই হাজবেন্ড। ওকে ওকে, ঠিক আছে, শুধু নারী বন্ধুরা আজকে যুক্ত হতে পারবেন, তবে আমার মনে হয় ভাইয়ার অ্যাকাউন্ট থেকে পরিবারের কোনো নারী আসবেন, সেটাই আমার ধারণা। তাই ডক্টর সাইম হোসেন যিনি আছেন তাকে অবশ্যই আসতে দেবেন, এবং একজন নারী হিসেবে একজন নারী যুক্ত হবেন, ঠিক আছে, সেটাও জানিয়ে দিলাম। এবার হলো আমি একটু আসতে চাই আফসানা মিম, আপনার কাছে এসে জানতে চাই যে এবারকার ঈদে কেমন কেনাকাটা হয়েছে, ঈদ নিয়ে কি ভাবনা, কিভাবে ঈদ করবেন? আসলে ঈদ নিয়ে সব সময় অনেক ভাবনা থাকে, কারণ আমাদের কিন্তু ঈদটা অনেক মানে মুসলিম বলেন আর আমাদের দেশের মানুষের প্রেক্ষাপটেই বলেন, সবাই ঈদটাকেই বেশি মেইন আনুষ্ঠানিকতার জন্য ফোকাস করে থাকে। তো আমি অ্যাকচুয়ালি যেহেতু সামারে ঈদ পড়েছে, আমি একটু খুব মানে কি বলবো নর্মাল মানুষ, আমি সামারে হয়তো খুব কটনের খুব ভালো কিছু একটা কিনে নিব, কারণ এই পাকিস্তানি জামা অনেক হেভি, এগুলো অ্যাকচুয়ালি আমার দ্বারা পসিবল না। আজকে আমি একটা হেভি শাড়ি পরেছি, মানে এটাও আমার কাছে অনেক অসহ্য লাগছে। না, টিভিতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমার কাছে সবসময় সিম্পল কিন্তু
দেখতে সুন্দর গর্জিয়াস লাগবে এইরকম প্রোডাক্ট বা ড্রেস সবসময় ভালো লাগে। অ্যান্ড আমি যেহেতু হিসাব নিয়ে কাজ করি, আমি মডেস্ট অ্যাটায়ার নিয়ে ব্র্যান্ড প্রমোশনের কাজ করি, সো দেখা যায় যে আমি একটু এই লাইট ড্রেসগুলোর প্রতি আমার বেশিরভাগ ঝোঁক থাকে। এই তো টুকটাক কেনাকাটা হয়েছে। বাহ, চমৎকার। আমিও নিজেও কেনাকাটা করতে গেলে দেখা যায় যে দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে অনেকেই থ্যাঙ্কফুলি বাংলাদেশি উদ্যোক্তা এত বেড়েছেন এবং এক একজন নিজের রুটে গিয়ে নানান এলাকায় গিয়ে তাদের কাপড় সোর্সিং করছেন। তা আমি আসলে এই বিষয়টা এখন ঈদের সময়টা এই বিষয়টা আমার ভাবনা আরও বেড়ে যায়, কারণ এবারকার সময় এই বছরের ঈদটা কিন্তু আমাদের জন্য বেশি একটু সেন্সিটিভ ঈদ। এই বছরের ঈদে যেটা হয়েছে যে অর্থনৈতিক অবস্থা, দেশের টাকা দেশের মধ্যে রাখার একটা প্রয়োজন পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে দেশীয় ফ্যাশনের দিকে যাতে সবাই আমরা একটু ঝুঁকি, সেটার দিকে তো অবশ্যই আমাদের মনোযোগ রাখতেই হবে। আর আমি একটু বলি, সরি টু ইন্টারাপ্ট, যে আমাদের দেশের কাপড় বা দেশের যে, আমাকে আমার ফরেন ফ্রেন্ডরা বলে যে তোরা অনেক লাকি যে তোদের দেশে তোরা নিজেরা ড্রেস ম্যানুফ্যাকচার করে নিজেরা কিনতে পারছিস, নিজেরা পরতে পারছিস, তোরা অনেক লাকি। আমাদের দেশের কাপড়ের কোয়ালিটি বলেন, আমাদের প্রোডাক্ট বলেন, সুপারব। অন্যান্য দেশ থেকে যেমন মানুষ অনেক ইন্ডিয়ার কাপড়ের প্রতি ঝোঁক, অনেকের পাকিস্তানি কাপড়ের প্রতি ঝোঁক, দ্যাটস গুড, এটা ভালো, কিন্তু নিজের দেশের যে প্রোডাক্টগুলো আমরা যদি হেল্প না করি, আমরা যদি মানুষকে আসতে সাহায্য না করি, কারা করবে? অবশ্যই আমাদেরই কিনতে হবে। সো দেশের প্রোডাক্ট, দেশের টাকা দেশেই থাকুক। এই বছর তো আমরা অর্থনৈতিক লসের ভিতর দিয়ে যাচ্ছি, এবং হলো খুব একটা সেনসিটিভ। আপুর কাছে একটু শুনি। আমি ওই যে দেশের কাপড়ের কথা বলতেছে, ওই জন্য আমি জাস্ট বললাম যে আমরা আসলে, আমি যখন আসি এখান থেকে আমি আর কিছু নিয়ে যাই না, শুধু কাপড়ই নিয়ে যাই, বিকজ ওইখানে কাপড় আসলে এত বেশি এক্সপেন্সিভ এবং খুব খারাপ লাগে যখন আমি হ্যাঁ একদম সিম্পলের মধ্যে হয়তো বা কোনো একটা জিনিস আমি কিনছি বাসায়, তাও মনে হলো যে আচ্ছা ভালো একটা কিছু কিনে নিয়ে এসেছেন, সেখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ, তখন খুব কষ্ট লাগে, তখন মনে হয় যে মানে এই এত টাকা স্পেন্ড করে কেন আমি ড্রেসটা কিনলাম। তো আসলে তখন মনে হয় যে প্রাউড ফিল করি, টু বি অনেস্ট, যে এটা অনেক ভালো একটা দিক যে আমরা এক্সপোর্ট করছি, সেটা আবার আপনারা বাইরে থেকে কিনছেন আমাদের দেশে, সেটা অ্যাজ আ রেমিটেন্স বা অ্যাজ আ বাইরের ডলার হিসেবে সেটা কাউন্ট হচ্ছে, এটা অনেক ভালো। এবং এখানকার মানুষ, বাংলাদেশের মানুষ যেখানেই যাক না কেন, দেশি জিনিসের প্রতি একটা ভালোবাসা থাকবে, টানবে মন, এটাই আসলে খুব স্বাভাবিক। এদিকে ডক্টর সাইম হোসেন ভাইয়ার যে ক্যামেরা থেকে তার মা অর্থাৎ আমাদের তাজিয়াপুর শাশুড়ি আম্মু যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম আম্মু। আন্টি শুনতে পাচ্ছেন? হ্যালো জি, হ্যাঁ আসসালামু আলাইকুম আম্মু। হ্যাঁ তোকে দেখছি আমরা, আনন্দ লাগছে দেখে। থ্যাংক ইউ। আপনাকেও কিন্তু আমরা টিভিতে এখন দেখতে পাচ্ছি। আন্টির কাছে একটু জানতে চাই যে আপনার বৌমা যে এত জায়গার এতগুলো কাজ একসাথে ব্যালেন্স করে, তাকে নিয়ে কেমন গর্ববোধ হয়? হ্যাঁ হ্যাঁ, খুবই এই ব্যাপারে খুবই, সে বাচ্চা সুন্দরভাবে চল, অস্ট্রেলিয়া থেকে আসে ছোট বাচ্চা, তাই না, কিন্তু সে এইভাবে সুন্দরভাবে ট্রাভেল করে বাচ্চাগুলিকে নিয়ে আসে প্রতি বছরই। এগুলিতে আমাদেরও ফ্যামিলির ভিতরে খুব একটা আনন্দ সবসময়, মানে আনন্দে থাকে। বাহ, নেটের মনে একটু আন্টি অনেক অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন এবং আপনাদের বৌমাকে আমরাও পেয়ে ভীষণ খুশি। লেডিস ক্লাবে তার সম্পর্কেই শুনছি, আপনি অবশ্যই থাকুন, আমাদের আড্ডা শুনুন, আমরা আবার আসবো এখানে। নাহিদা নেলি আপু আপনার কাছে আসতে চাই, তার কাছে এসে আপু একটু ক্যামেরাটা ফোন অডিওটা আনমিউট করবেন, অডিওটা আনমিউট করে আমাদেরকে জানাবেন যে মানসিক আশ্রয়ের জায়গা আসলে আপনার কোনটা। নাহিদা নেলি আপু। আসসালামু আলাইকুম আহনা আপু, সবাইকে শুভেচ্ছা। আসলে মানসিক আশ্রয়টা তো আসলে প্রথমে মা বাবা, এরপর নিজের সন্তানরা, তারপর হাজবেন্ড, এটাই আসলে। এখন তো মা বাবা যেহেতু নেই, তো এখন নিজের সন্তান আর হাজবেন্ডই আছে সবচেয়ে বড় আশ্রয়। যা ওদের কাছে যা করি, যা বলি, শান্তি পাই, ওটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আশ্রয়। এদেরকে বলে শেয়ার করে শান্তি পায়। নেটওয়ার্কে একটু ইস্যু ফেস করছি। নতুন একজন যুক্ত হয়েছেন, গ্যালাক্সি লেখা যার ফোনে, তার নামটা আমি জানি না, তাই নতুন যিনি যুক্ত হয়েছেন গ্যালাক্সি ফোন থেকে, তিনি আনমিউট করে একটু কথা বলবেন। আপনার আনমিউটই করা আছে আপু, আপনার নাম পরিচয়, কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানতে চাই।
গোলাপি রঙের ওড়না পরিহিতা যে আপু আছেন তিনি। আমার মনে হয় সামহাও অডিওটা পৌঁছচ্ছে না, একটা বিরতি থেকে এসে আমরা টেকনিক্যাল ডিফিকাল্টিটা ঠিকঠাক করে এসে আরেকবার কথা বলবার চেষ্টা করছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। একদমই শেষ প্রান্তে চলে এসেছি, অনেকগুলো বিরতি নেওয়ার পরেও এখন যে সময়টা, সেই সময়ই দেখা যাবে যে আড্ডার বাড়ন্ত সময়টা, এই সময় অনেক কথা বলতে ইচ্ছে করে, অনেক কিছু জানতে ইচ্ছে করে, তারপরেও সবার কাছ থেকে একটু একটু করে শুনবার একটা চেষ্টা চাহিদা আমার থাকবেই। নতুন যেই বন্ধু যুক্ত হয়েছেন তিনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? গ্যালাক্সি লেখা যে নার ফোনে, গোলাপি রঙের ওড়না পরিহিতা তিনি এখনো আনমিউট করতে পারেননি। আমি ছোট্ট করে সুরমা আপুর কাছে শুনে আসবো। আচ্ছা, ফাহিমা আপুর মাইক ওপেন আছে, ফাহিমা আপুর কাছে আগে শুনি। ফাহিমা আপু, অনেকদিন পরে আপনাকে দেখলাম, মানসিক আশ্রয় আসলে কখন সব থেকে বেশি দরকার হয় সেটা একটু আপনার কাছে শুনি। ফাহিমা আপু, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা। জি, আসলে আমি মানসিক তখনই খুঁজে পাই যখন একটু বেশি হতাশ হয়ে যায়, নিজের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, তারপর হচ্ছে মানে যখন বেশি কষ্ট পাই তখন আসলে মানসিক আশ্রয়টা প্রথমে খুঁজি আল্লাহর কাছে খুঁজি যে আল্লাহ আমাকে মানসিক শান্তিটা দাও, তা থেকে খুঁজি। তারপরে যখন যে কষ্টগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে শেয়ার করি আমার মায়ের কাছে বা আমার ইমিডিয়েট বড় যে বোনটা আছে তাদের কাছে, মানসিক কিছু শান্তি খুঁজি। আবার খুঁজি আমার হাজবেন্ডের কিছু ব্যাপার খুঁজি। এক একজনের শান্তি মানে এক একজন মানসিক এক একটা রকমের আশ্রয় দিতে পারেন আসলে। অনেক ধন্যবাদ। আমরা একটু সুরমা আপুর কাছে আসবো। সুরমা আপু, ছোট্ট ছোট্ট করে শুনবো সবার কাছে। সুরমা আপু, আপনার কাছে শুনবো মানসিক আশ্রয় বিষয়ে। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। মানসিক আশ্রয় আপু, যখন দেখি যে আমার একটু মন খারাপ লাগছে বা কোনো বিষয় মিলতেছে না, তখন হয়তো আমি একটু নামাজে সেজদায় গিয়ে আল্লাহর কাছে আমি মানসিক আশ্রয়টা খুঁজি। আর হচ্ছে আমার প্রিয় কিছু লোকজন আছে, তাদের কাছে হয়তো কষ্টের কথাটা বলে কিছু হালকা হই। এটা একটা চমৎকার অভ্যেস। অনেক ধন্যবাদ আপু। মিষ্টি আপুর কাছে আসতে চাই। মিষ্টি আপু, আপনার কাছে এসে শুনতে চাই মানসিক আশ্রয়ের বিষয়ে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মানসিক আশ্রয় আসলে আমার মনে হয় কম বেশি সবারই প্রয়োজন হয় এবং খুবই জরুরি একটি টপিক ছিল। আজকে আমাদের জানার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো মানসিক আশ্রয়ের জন্য আমি আমার ক্ষেত্রে যেটি বলবো যে আমি আমার পতিদেবের কাছে সবার আগে তার সঙ্গে আমি সব এমন কোনো কথা নেই যে তার সঙ্গে শেয়ার করি না। তারপরে দ্বিতীয়ত যেটা অবশ্যই একটু আগে আপু সালাতের কথা বললেন, আমি যে কোনো সমস্যায় পড়লে আমি 2 রাকাত সালাত করে আমি সেই সমস্যার সমাধান তার কাছে চাই। বাহ, চমৎকার চমৎকার মিষ্টি আপু, অনেক ধন্যবাদ। ইফ ফারহানা নার্গিস আপুর কাছে আসতে চাই, মানসিক আশ্রয় বিষয় একটু শুনতে চাই। সময় খুবই স্বল্প, তাই আমি একটু কেটে কেটে নিচ্ছি, অনেক দুঃখিত। ইফ ফারহানা নার্গিস আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানসিক প্রশান্তি আসলে কিন্তু খুব একটা দারুণ একটা বিষয় যে আমরা অনেক সময় মানে মনে মনে অনেক কষ্ট পাই যে কোনো ব্যাপারে যে কোনো সময়, কিন্তু এই কষ্টটা যে কত বড় একটা ডেঞ্জারাস জিনিস যদি ব্যক্ত করা না যায়, প্রকাশ করা না যায়। যেমন অনেকে মারা গেলে তখন বলে না তুমি কাঁদো কাঁদো, কাঁদলে হয় কি তাহলে রিলিজ হয়ে যায় কষ্টটা, কিন্তু এটাকে পারলে একটা বড় কিছু হয়ে যায়। অনেক ধন্যবাদ ইভ ফারহানা নার্গিস আপু। জাফরিন খুকু আপু, আপনার কাছে আসি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আপু, মানসিক আশ্রয়ের বিষয়ে সবাই কিছু না কিছু জানাচ্ছেন, আপনার কাছ থেকে 1-2 লাইন শুনবো। আপু, মানসিক আশ্রয়টা আসলে মানসিক যখন খুব বেশি কষ্টে থাকা যায় তখনই মানুষ একটা আশ্রয় খোঁজে। এখন আমাদের পরিবারই সেটা আশ্রয়, কিন্তু পরিবারে সবসময় সব কথা বলা যায় না, সবকিছু শেয়ার করা যায় না। তখন আসলে আল্লাহর কাছেই দুহাত তুলে নামাজে বসে সেই আশ্রয়টা খুঁজে পাই। আমি অন্তত তাই করি। আমার যত কষ্ট, যত যন্ত্রণা, যত যে কোনো সমস্যার সমাধান আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ আপু। রুমা আপুর কাছে আসতে চাই। রুমা আপু, আপনার মানসিক একটা আশ্রয় পাশে নিয়ে বসে আছেন, মামে আজকে ম্যাচিং করেছেন, খুব সুন্দর লাগছে। এবং আজকে সারা খুব খুশি, আজকে সে বেশ একটু জাম্পিং এর মুডে আছে। তো আমি একটু রুমা আপুর কাছে এসে শুনি আজকের বিষয়। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার মেয়ে বলছে মা অহন আন্টি আমাকে আর বলবে না যে নাড়ু করছে, আমার চুল হয়ে গেছে, কিন্তু অহন আন্টিকে বলো। একদম, আমি তোমার চুল দেখেছি, সুন্দর চুল হয়েছে, এখন সে লজ্জা পেয়েছে। আমার মানসিক আশ্রয় অবশ্যই আমার পরিবার, আমার হাজবেন্ড। আমার যে কোনো সমস্যা হলে আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলে আমি মানসিক শান্তি পাই। তারপরে তো পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, এক একজনের কাছে মানে সব কথা তো সবাইকে বলা যায় না, মানে কিছু কিছু মানুষ থেকে ভাগ ভাগ করে সেগুলো মানসিক আশ্রয় আমরা খুঁজে পাই।
আর আল্লাহ পাক তো সবচেয়ে আগে, আল্লাহর কাছে গেলে তো মানে উনি তো সবকিছুর মালিক, সব একেবারেই তাই। এবং এই একটা জায়গায় সমাধান আসেই। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আমরা একটু স্টুডিওতে ফিরে আসি এবং স্টুডিওতে নতুন যিনি যুক্ত হয়েছেন তার কাছে কিছু শুনতে পাবো। এখন কি তিনি শুনতে পাচ্ছেন? গ্যালাক্সি J4 লেখা। আপু আপনার নাম এবং আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? আপু আপনার নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে, আমরা একটু স্টুডিওতে আসি। স্টুডিওতে এসে আমি এই পর্যায়ে জানতে চাই, অনেকে মানসিক আশ্রয়ের কথা বললেন এবং কিছু মানুষ জীবনে না থাকলেই নয়, তো এই দিন শেষে এই কটা মানুষকে ডেডিকেট করে যদি কিছু বলতে চান। না, আমি জাস্ট একটা ছোট্ট কথা বলি, যে ছোট্ট একটা প্রবলেমের কথা বলছি, যে আমাদের এখনকার যুগে যেটা হচ্ছে যে মানসিক আশ্রয় আমরা সবাই খুঁজি, কিন্তু আশ্রয়টা আসলে ভুল জায়গায় খোঁজা হয় মাঝে মাঝে। যেমন আমরা এখন মানসিক আশ্রয় খুঁজি কিন্তু বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে। রাইট। আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া ডিটক্সিফিকেশন মাঝে মাঝে করা উচিত। মানসিক আশ্রয়টা আসলে সোশ্যাল মিডিয়া না, মানসিক আশ্রয়টা আসলে নিজের মা বাবা ভাই বোন ফ্রেন্ডস তাদের কাছেই হওয়া উচিত। এবং ওইটাই আসলে আমার মনে হয় যে একটা বিগেস্ট প্রবলেম এখনকার সময়ে, যে আমরা দেখা যাচ্ছে মন খারাপ হচ্ছে তখনও ফেসবুক স্ক্রল করছি, রিলস দেখছি, আবার আপসেট থাকছি তখন, এবং নিজের পুরো প্রবলেমটা একটা সোশ্যাল মিডিয়ার একটা জায়গায় লিখে ফেলছি পুরোটা। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওই কম্প্যারিজন এন্ড এভরিথিং থেকে আমার মনে হয় যে ওই সমস্যাটা প্রতিদিন আমরা কনজিউম করি ফ্রম সোশ্যাল মিডিয়া। তো এটা হওয়া আমার মনে হয় যে এইটা একটা বিগেস্ট প্রবলেম। আর যে পরিবার হচ্ছে একটা বিগেস্ট সাপোর্ট, এটা তো ডেফিনেটলি। বাট যাদের পরিবার নাই, আমি তাদের উদ্দেশ্যেও কিছু বলতে চাই, যাদের মা বাবা নাই, ওই সাপোর্ট করার মতো মানুষটা পর্যন্ত নাই, তাদেরকে শুধু একটা কথা বলবো যে ইউ আর স্ট্রং। মানে সেক্ষেত্রে নিজের মানসিক আশ্রয়টা নিজেকেই দিতে হবে, যে জাস্ট প্যাট ইউর ব্যাক অ্যান্ড জাস্ট সে আইল বি ফাইন। কারণ আর এখন অনলাইনে তো অনেক মানে প্ল্যাটফর্ম হয়েছে যেখানে আসলে শেয়ার করা যায় নিজের, হ্যাঁ, নিজেকে নিজে স্ট্রং রাখাটা খুব একটা চ্যালেঞ্জিং অন টপ অফ দ্যাট এক্সারসাইজের ব্যাপার, যে এটা প্রতিদিন প্র্যাকটিসের একটা ব্যাপার। তো এইটাই। এবং অবশ্যই আমরাও একেবারেই যেহেতু শেষের দিকে আছি, এই যে মানসিক সাপোর্টের জায়গাটা কে দেয় আসলে ফাতেমা? আচ্ছা, যেটা আমি বলছিলাম ওই যে পরিবার, অফকোর্স, কারণ দিন শেষে আপনি পরিবারে যখন যাবেন একটা বিষয় যখন ক্লিয়ার থাকবে, যে আমি ছোট্ট করে একটা কথা অ্যাড করতে চাই, যে আমি যে আমার অনলাইন প্ল্যাটফর্মটা, এখানে কিন্তু প্রথম থেকে আমাকে কেউ খুব একটা সাপোর্ট করেনি। লাইক আমার ফ্যামিলি এখনো, আমার আব্বু এটা শুনে খুব রাগ করে, কোথায় লাইভ আছে, কেন সন্ধ্যার পর বের হচ্ছ। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি মেম্বার, কিছু রিলেটিভসও, সো ওই যে প্রোটেক্টিভ অ্যাবাউট ইউ, সেটাও হতে পারে। সো ওই সাইড থেকেও কিন্তু এটাও কিন্তু একটা মানসিক প্রেশার, আমি বলবো মেন্টাল প্রেশার। সো দিন শেষে আমার মনে হয় আমার মা, অফকোর্স আমার মা আমাকে খুব ভালোভাবে একটা মানসিক সাপোর্ট দেয় সবসময়। সো আমার কাছে দিন শেষে মানসিক আশ্রয় একমাত্র আমার আম্মুর কাছেই আমি পাই। বাহ, চমৎকার। আসি আফসানা মিম আপুর কাছে। আমার মানসিক শান্তি, মানসিক আশ্রয় আমার জীবনসঙ্গী আর আমার মা। মানে আমার এই দুইজন পার্সন ছাড়া আমি আর কোথাও মানসিক শান্তি পাই না। অবশ্যই ফোন তুলে বলে দেন। হ্যাঁ, অবশ্যই অলমাইটি আল্লাহ। তারপর যদি পৃথিবীতে কাউকে মানসিক শান্তি হিসেবে চিন্তা করি, আমার মা আর আমার জীবনসঙ্গী, মানে এর ঊর্ধ্বে আর কেউ নাই। আর এখন ডেফিনেটলি আমার বাচ্চারা, আমার বড় মেয়ে, ও আর কি আমাকে অনেক মানসিক সাপোর্ট দেয়, মানসিকভাবে। I love you and I'll see you soon. I can't wait to see them because আমি গত কয়েকদিন খুব কাজের মধ্যে ব্যস্ততায় ওদের সাথে টাইমটা এসে স্পেন্ড করতে পারিনি। তো এটা একটা বিশাল মানসিক সাপোর্টের জায়গা আমার বাচ্চা। শুধু বড় মেয়ের নাম বললে কি বাকিরা মেনে নেবে? বাকি দুটো আসলে অনেক ছোট না। I love you Nuraz, I love you Nazara and I'll see you soon. Love you all. এখন না হয় আপনি চালিয়ে যেতে পারতেন। আমার মা, ডেফিনেটলি আমার মা, এবং শাশুড়ি আম্মুর সাথে, শাশুড়ি আম্মুর সাথে তো সবাই, মানে ওই যে বললাম যে ফ্যামিলি তো আছে, কিন্তু একটা থাকে না যে মেন্টাল পিস, যখন নো ওয়ান ইজ অ্যারাউন্ড, তখন আসলে ওই জিনিসটা শুধুমাত্র নিজের মনে হয় যে নিজের বাচ্চার কাছে যদি একটু বসে কান্নাকাটি করি, সেটাও আমার ভালো লাগে এখন। কারণ বিদেশে তো আসলে একাই থাকা লাগে। such a blessing to have those kids, definitely। বাহ, চমৎকার একটা সময় গেল। একদম 2 লাইন আফসানা মিম গান গাইতে আমাদেরকে আমি বলেছি যে একটু শুনেই দেবে, সে যেহেতু ছোটবেলায় গান করতো। 2 লাইন শুনবো। বাহ, চমৎকার চমৎকার একটা আড্ডার শেষও হয়ে গেল। তিনজনকেই অনেক ধন্যবাদ জানাতে চাই। Thank you. Thanks to Nexus Television. Thank you Nexus Television আমাদেরকে ইনভাইট করার জন্য। Thank you. এবং আমাদের বন্ধুরা যারা ছিলেন, আমাদের জুমের সকল বন্ধুকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।